ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর আর এখন বাজে 8:30 সন্ধ্যেবেলায়। তো একটা ভিডিও আমরা প্রমিস করেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, দ্যাট ইজ 10 মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার while taking a road trip, long trip basically, হ্যাঁ, from Guwahati to আসানসোল। মেনলি এই রুটটার ব্যাপারে বিশেষ করে এটার ব্যাপারে বলবো, যেহেতু রিসেন্টলি আমরা করলাম। তো টাইম ওয়েস্ট করবো না, আমাদের কাছে 10টা পয়েন্ট আমরা নোট ডাউন করে নিয়েছি। তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রিগার্ডিং রুট অ্যান্ড GPS, হ্যাঁ সেটার ব্যাপারে। সো GPS ফার্স্ট অফ অল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা দরকার আই ফিল্ড সেটা হচ্ছে অফলাইন ডাউনলোড করে রাখা, বিকজ ইউ নেভার নো রাস্তায় কোথায় মানে নেটওয়ার্কের অবস্থা কীরকম থাকবে কি থাকবে না, বিকজ কীরকম রাস্তা থাকবে রাতে দিনে যে কোনো জায়গাতে যদি ট্রাভেল করতে গিয়ে যদি নেটওয়ার্ক কাজ না করে অ্যান্ড ম্যাপ কাজ না করে, লাইক একটু হলেও প্রবলেম হয়। অলদো ওয়েন ইউ আর ট্রাভেলিং থ্রু আ হাইওয়ে, তো কানেক্টিং হাইওয়ে তোমাকে পৌঁছে দেয়, স্টিল ফর মানে ক্ল্যারিটি বেটার যে কন্টিনিউয়াস ম্যাপ চালিয়ে রাখা, অ্যান্ড সেটার জন্য বেস্ট পার্ট হচ্ছে অফলাইন ম্যাপটাকে ডাউনলোড করে রাখা, যে ডিস্টেন্স তুমি কভার করছো। লাইক ফর মি গুয়াহাটি টু আসানসোল, মানে আমি একদম বাড়ি অবধি, এখান থেকে আমাদের বাড়ি অবধি টোটাল যে রুটটা ফুল এরিয়া আমি ডাউনলোড করে রেখেছিলাম, সো দ্যাট কি কোথাও নেটওয়ার্কের ইস্যু হলেও আই ক্যান ট্রাভেল উইথ দ্যাট ডাউনলোডেড ম্যাপ। তো আমার সেরকম কোনো প্রবলেম হয়নি, অলদো কমপ্লিটলি ম্যাপ থ্রুই গেছি। মানে I travelled almost 975 kilometer starting from Guwahati to my place, and throughout the journey পুরোটাতে ম্যাপ অন ছিল, ঠিক আছে। অ্যান্ড রুট আমি যেটা নিয়েছিলাম এখান থেকে বেরিয়ে, গুয়াহাটি থেকে বেরিয়ে দুটো রুট আছে, ওয়ান ইজ থ্রু ধুবড়ি এই সাইডটা দিয়ে, আরেকটা হচ্ছে বরপেটা হয়ে। তো আই টুক দিস বরপেটা রুট, অলদো ধুবড়ি ওয়াজ আ বিট কি বলবো, মানে একটু শর্ট ছিল রোডটা, বাট অনেকের সঙ্গে কথা বলে দেখলাম যে রোডটাতে অনেক বেশি কনস্ট্রাকশন অ্যান্ড অল চলছে, সো ইট উইল টেক মোর টাইম। দ্যাটস ওয়াই আই প্রেফার টেকিং দিস বরপেটা বঙ্গাইগাঁও ওয়ালা রুট, যেটা কমপ্লিট হাইওয়ের ওপরে পেয়েছি। অ্যান্ড আফটার দ্যাট থ্রু ওটা দিয়ে মতলব আলিপুরদুয়ার এনজিপি, দেন ফুলবাড়ি হয়ে ফির এদিকে ডালখোলা, মানে কিষানগঞ্জ ডালখোলা, দেন রায়গঞ্জ মালদা, রায়গঞ্জ মালদা বালুরঘাট, পুরো ওই রুটটা গিয়ে পরে লাইক ডালখোলা হাইওয়ে যেটা বেরোচ্ছে আর কি, ঠিক আছে। কমপ্লিট ডালখোলা হাইওয়ে দিয়ে বেরিয়ে ফ্রম মোরগ্রাম অনওয়ার্ডস আমি নিয়েছি বীরভূম রুট, লাইক মোরগ্রাম অনওয়ার্ডস এইদিকে নলহাটি, রামপুরহাট, শিউড়ি, সাঁইথিয়া যে রুটটা আছে সেটা হয়ে I gone through পাণ্ডবেশ্বর, হরিপুর, দেন রানীগঞ্জ মোড়ে, মানে রানীশাহের মোড় যেটা আই থিঙ্ক, ওখানে আমি বেরিয়েছি হাইওয়ে ধরে। দেন ওখান থেকে আসানসোল হয়ে, মানে থ্রু হাইওয়ে অনলি, আসানসোল সিটির ভেতর না অবভিয়াসলি, হাইওয়ে হয়ে এথোড়া হয়ে রূপনারায়ণপুর। কমপ্লিট এটা আমার ছিল রুট, যাতে 975 লেগেছে। এর জায়গাতে আই হ্যাড অ্যানাদার অপশন অলসো কি পূর্ণিয়াওয়ালা রুট, মতলব কিষানগঞ্জ থেকে এইদিকে মালদা দিকে না এসে আই কুড হ্যাভ গন থ্রু পূর্ণিয়া রুট। সেটা তো আমাকে অনেকে বলেছিল যে নট টু টেক দ্যাট রোড, বিকজ বিহারের রাস্তাটা রাতের দিকে যদি ট্রাভেল করি, ইটস দ্যাট রাস্তাটাও অলসো মানে ইটস নট দ্যাট গুড, অলসো মানে একটু রিস্কি হতে পারে ওয়েন আই এম ট্রাভেলিং উইথ ফ্যামিলি, উইথ আ কিড। তো দ্যাটস ওয়াই আই ডিডন্ট টেক দ্যাট রুট, আমি এই রুটটা প্রেফার করেছি। অ্যান্ড এই রুটটা আমার টোটাল 975 পড়েছে যাওয়ার সময়, রিটার্ন করেছি এগেন সেম রুটে। জাস্ট একটা ছোট শর্টকাট আমি মেরেছিলাম, সেটা হচ্ছে টুয়ার্ডস আসানসোল রানীগঞ্জ হয়ে যে হরিপুর ঢুকছে ওটা না করে রূপনারায়ণপুর থেকে বেরিয়ে জামুরিয়া, দোমানি, এদিক দিয়ে দোমানি জামুরিয়া হয়ে যেটা চাকদোলা মোড় হয়ে হরিপুর ঢুকছে সেই রুটটা নিয়েছি, যেটার ফলে আমার আই থিঙ্ক 15, হ্যাঁ রিটার্ন করার সময় ওটাতে 15 কিলোমিটার মতন শর্ট পড়েছিল। যাওয়ার সময় আমি ওটা নিইনি, কারণ যাওয়ার সময় আমি রাতের দিকে ট্রাভেল করছিলাম, তো চাকদোলা মোড়টা হয়ে আমি ঢুকিনি, সেরকম কোনো চাপ নেই, বাট রাস্তাটা একটু কনজাস্টেড থাকতে পারে, সেই জন্য আমি জাস্ট নিয়ে নিয়েছি চাকদোলা মোড় হয়ে। আমি ডাইরেক্ট হাইওয়ে ধরেছিলাম ওখান থেকে হরিপুর থেকে, বাট দুটোতেই মোরলেস সেম, জাস্ট 15 কিলোমিটারের আমি ডিফারেন্স ফিল করেছি, কারণ আসার সময় ইট ওয়াজ 960, যাওয়ার সময় ইট ওয়াজ 975।
So this was all about my route. And now you tell about the timing, মানে like কোন জায়গাটা বেশি টাইম খেয়েছে, কোন টাইম খেয়েছে যেমন আমরা বেরিয়েছি হচ্ছে সন্ধ্যেবেলায় এখানে, ঠিক আছে, অ্যান্ড পৌঁছেছি এগেন সন্ধ্যেবেলায় বাড়ি, টুক এক্স্যাক্ট 24 আওয়ার্স, 7:20 PM 12th ডিসেম্বর 7:20 PM আমরা এখান থেকে বেরিয়েছি, 13 ডিসেম্বর 7:20 PM আমরা বাড়ি পৌঁছেছি। 24 আওয়ার্স কন্টিনিউয়াস ড্রাইভ করেছি, হোল নাইট ড্রাইভ করেছি, মাঝে শর্ট ব্রেক লাইক লাঞ্চ, ডিনার তো অ্যাকচুয়ালি আমাদের হয়ই নি বেসিক্যালি কোথাও, ঠিক আছে, বাট আর একটা বড় ব্রেক আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডালখোলাতে, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি, সকালবেলায় 7টা 7:30 আমরা ঢুকি, 7:20 স্টপ করেছি, আর 8:30 এখানে আমি চলে যাই। ওখানে আমি 1 ঘন্টা পুরো এক্স্যাক্ট ব্রেক নিয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, মানে একটা জাস্ট ধাবা পেয়েছিলাম খোলা সকালবেলাতে, তো ফ্রেশ হওয়ার জন্য, অ্যান্ড অলসো ওদের খাওয়ার রেডি করতে একটু টাইম লাগছিলো, সো দ্যাটস ওয়াই ওখানে একটা আমার লং ব্রেক হয়েছে। আরেকটা লং ব্রেক হয়েছে দুপুরবেলাতে লাঞ্চ করেছি যখন নলহাটি রামপুরহাটের মাঝখানে, তো সেখানেও আমরা মোটামুটি 40-45 মিনিট মতন দাঁড়িয়েছি। 2-2:15 সময় আমি নলহাটি রামপুরহাটি বলতে পারবো, রামপুরহাটের থেকে 4-5 কিলোমিটার আগে আমি দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি 2:10-15 আমি দাঁড়িয়েছি, 3টে এখানে আমি গাড়ি ছেড়েছি ওখান থেকে, অ্যান্ড 3টে লাঞ্চ করে যে গাড়ি ছেড়েছি ডাইরেক্ট 7:30 সময়, মানে 7:20 ডাইরেক্ট বাড়িতে দাঁড়িয়েছি, মাঝে আর কোথাও স্টপ নিইনি। তো ওইটা আমার সব থেকে বেশি টেনিওর আর কি আমি মানে অ্যাট এ স্ট্রেচ চালিয়েছি। তো হ্যাঁ, ওখানকার ডিসটেন্সটাও কম বাট টাইমটা বেশি লেগেছে বিকজ ওই রুটটা, এই যে আমি বললাম মোরগ্রাম থেকে যে বীরভূমের রুটটা নিয়েছি, গোটা রাস্তাটা আনটিল আনলেস আমি রানীগঞ্জ হাইওয়ে টাচ করছি, গোটা রাস্তাটা ওয়ান ওয়ে অ্যান্ড টু মাচ কনজাস্টেড, রোড কন্ডিশন ইজ অলসো নট দ্যাট গুড। সিউড়ি যখন পেরিয়েছি সিটির ভেতর দিয়ে পুরো পেরিয়েছি, কারণ বাইরে আউটসাইডের যে হাইওয়েটা সেটাতে ওখানে কয়েকজন লোকাল লোকজন বললো যে আউটসাইড হাইওয়েতে প্রচণ্ড কাজ চলছে, তো বেটার টু টেক দিস রোড, মানে হয়তো টাইম বেশি লাগবে বাট রাস্তার কন্ডিশন ভালো। অলদো আমি রিটার্ন করেছি আবার ওই হাইওয়েতে। তো হ্যাঁ, সিউড়ি হাইওয়েটা রাইট নাও কন্ডিশন ইজ নট দ্যাট গুড, পুরোপুরি কনস্ট্রাকশন চলছে, লাইক মানে ডাইভার্সন এরকম আছে, তো সেটা একটা ব্যাপার। আর থ্রু আউট দ্য জার্নি যেগুলোতে আমি সব থেকে বেশি প্রবলেম ফেস করেছি যে রাস্তাগুলো, সেটা হচ্ছে একটা তো এই বীরভূমের রুটটা যেটা বললাম, সেকেন্ড হচ্ছে প্রবলেম ফেস করেছি নট কোচবিহার বাট আলিপুরদুয়ার ঢোকার আগেটায়, মানে আমাদের ফার্স্ট টার্গেট ওয়াজ কি আমরা আলিপুরদুয়ার স্টে নেব যখন ঘর থেকে আমরা বেরিয়েছিলাম, অলদো আমরা স্টে নিইনি। তো উই থট কি আলিপুরদুয়ার ডেস্টিনেশন লাগিয়েছি বলে ওই রুটটা পেয়েছি, কিন্তু না, আসার সময় তো আমি সেম রুট দিয়ে এনেছি। মানে ওটা হচ্ছে ফ্রম গুয়াহাটি যদি আমি যাই তাহলে আলিপুরদুয়ার সিটিটা ক্রস করার পর ওই রাস্তাটা পাচ্ছি, আলিপুরদুয়ার ঢোকার আগে ওইটা ক্রস করে তারপরে তুমি আলিপুরদুয়ার ঢুকছো। ও আচ্ছা, দুপুরবেলা যখন লাঞ্চ করলে তারপরে লাঞ্চ করেছো তুমি দুপুরবেলাতে আলিপুরদুয়ারে, তো ওই রাস্তাটা মাঝে মানে 1 ঘন্টা মতন রাস্তা, নাও আমি জানি না যে এটা আমার ভুল নাকি জিপিএস ওই রাস্তাটাকে নিচ্ছে গুগল ম্যাপ, বা আমি এইদিকে বঙ্গাইগাঁও হয়ে বেরিয়েছি বলে ওই রাস্তাটা, কিন্তু কারণ কি অনেকের কাছে শুনেছি যে গুয়াহাটি টু শিলিগুড়ি ইজ কমপ্লিটলি স্মুথ রাস্তা, বাট ওই 1 ঘন্টা ইট ওয়াজ হেক্টিক, মানে খুবই খারাপ রাস্তা। অ্যান্ড ওই জায়গাটা আমি পার করছিলাম আই থিঙ্ক রাত্রিবেলায় 11টা-12টা এই টাইমে, মানে ইউনো আগে পিছে 1 কিলোমিটার দের ইজ নো বডি, মানে আমার যদি কোনো প্রবলেমও করি স্ট্রিট লাইট নেই, কিছু নেই, গাড়ির লাইটে খালি চলছি, কিছু জায়গাতে, অনেক জায়গাতে মাটির রাস্তার মতন, মানে কনস্ট্রাকশন এই রাস্তা এন্ড দেন এই খাদ, লাইক হাইওয়ে বানাচ্ছে ওইদিকে বোঝা যাচ্ছে রাস্তার কন্ডিশন দেখে, বাট ডিউ টু দ্যাট মানে কন্ডিশন খুব খারাপ। বাট ওই রাস্তাটাই আমাকে দুবারই আপ ডাউন করতে এর সময় আমরা ওটা দিনের বেলা ক্রস করলাম, দেন আমরা ফিল করলাম যে ও এটা তো মানে ভয়ানক নয়, এই রাস্তাটা অতটা ভয়ঙ্কর নয়, বাট রাত্রিবেলায় ওটা এরকম মনে হচ্ছিল যে এনিথিং ক্যান হ্যাপেন, মানে কখন মানে ফিঙ্গার ক্রস করে আমার আই ওয়াজ ফিলিং লাইক কি কতক্ষণ আমি একটা হাইওয়ে ধরবো, কোনো ন্যাশনাল হাইওয়ে যতক্ষণ না উঠছি একটা প্রপার জায়গা, তো সেটা আমি আলিপুরদুয়ার গিয়ে পরে উঠেছিলাম। আমি তো ফার্স্ট টাইমই দেখলাম যে হাইওয়ের ওপরে লাইক লিটারালি বাজার বসে গেছে বলতে পারো, এন্ড লাইক এভরি সিঙ্গেল ভেহিকল লাইক বাইক পার্ক করে বাজার করছে, টোটো চলছে, মানে পারলে গরুর গাড়ি নামিয়ে দেয় এরকম একটা ব্যাপার, মানে মানে জাস্ট রাস্তাটার 1/3 ইজ ব্লকড বাই দোজ থিংস, এন্ড একটা সিঙ্গেল লেন দিয়ে কোনো রকম গাড়ি যাচ্ছে। সবথেকে ডিফিকাল্ট হচ্ছে টোটো, মানে ওরা একটা লেন ওরা দৌড়ে চলছে
এন্ড তুমি মানে যে একটু ওভারটেক করবে বা কিছু, তোমাকে যেন মানে 20-30 তারপরে পিকআপ ভ্যান যেগুলো হয় সেগুলো মানে ওভারলোডেড হয়ে পিকআপ ভ্যানগুলো যে মহিন্দ্রার যে ম্যাটাডোর টাইপের যে পিকআপ ভ্যানগুলো সেগুলো ওভারলোড হয়ে পড়ে চলছে, সেগুলো তো পাশ দিয়ে বেরোতে গেলে অবভিয়াসলি চাপ লাগে। উল্টো সাইড দিয়ে লোক আসছে, রাস্তা ক্রস করছে, এভরি সিঙ্গেল থিং ইজ হ্যাপেনিং ওভার देयर, मतलब ভেড়া ছাগল সহ রাস্তায় হাইওয়েতে ছাগল বিক্রি হতে দেখেছি মোটামুটি আই মিন 500 to 700 মিটার স্ট্রেচ একটা ওখানে ছাগল বিক্রি হচ্ছে হাইওয়ের উপরে দাঁড়িয়ে, নট ইন ফুটপাথ বাট অন দ্য হাইওয়ে, ঠিক আছে। তো এই একটা জায়গা আমি প্রবলেম ফেস করেছি। তারপরে মানে ওই দ্য মুমেন্ট আই ক্রসড রায়গঞ্জ অ্যান্ড এন্টারিং মালদা, সেখান থেকে বলতে পারো এই মানে দিস আপ টু মোরগ্রাম দেন বীরভূম পুরো 250 কিলোমিটার মানে জাস্ট ক্লাচ অ্যান্ড ব্রেক এই করে আমি গাড়ি নিয়ে গেছি। তো যার ফলে কিনা স্পিড অনেক কম হয়ে গেছে, অ্যাভারেজ কমে গেছে, ফ্যাটিক বেশি হয়েছে, মানে লাস্ট মোমেন্টে আই ওয়াজ কমপ্লিটলি ইরিটেটেড। আচ্ছা নেক্সট এবার একদম পয়েন্ট টু পয়েন্ট বলবো, ঠিক আছে? তো ফুয়েল কনজাম্পশন কত হয়েছে? ফুয়েল কনজাম্পশন ওয়ান ওয়ে, হ্যাঁ ওয়ান ওয়ে বলছি, আমার কমপ্লিট কনজাম্পশন হয়েছে অ্যারাউন্ড 60 লিটার। আচ্ছা আবার মাইলেজ পেয়েছি অ্যারাউন্ড 15 to 16 অন অ্যান অ্যাভারেজ, মানে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক করেও আমি দেখেছি সেটা। ডিসপ্লে যদিও বেশি দেখাচ্ছিল, ডিসপ্লে ইট ওয়াজ লাইক 17 to 18 দেখাচ্ছিল, বাট ট্যাঙ্ক টু ট্যাঙ্ক আমি মেজার করে দেখলাম 15 to 16 আমি পেয়েছি। হ্যাঁ তার মধ্যে কন্ডিশন হচ্ছে গাড়ি ফুল প্যাকড আপ লোডেড, মতলব ফুল লোডেড, মানে পেছনের ডিকি ফুল, পেছনের সিটে 1/3 লাগেজ, আমরা 3 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা, ইভেন অন্বেষার পায়ের সামনেও কিছু ছোটোখাটো লাগেজ ছিল। তো এই কন্ডিশনে গেছে গাড়ি, অ্যান্ড দোজ লাস্ট 250 কিলোমিটার রোড কন্ডিশন হোয়াট আই টোল্ড ইউ, তো লাইক 30-40 অ্যাভারেজ স্পিডে চলছে, তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি হতে হয়েছে। দ্যাটস ওয়াই আই গট দিস কাইন্ড অফ মাইলেজ অ্যান্ড অ্যারাউন্ড 60 লিটার্স তেল আমার লেগেছে। আচ্ছা নেক্সট হচ্ছে টোল, কটা টোল গেট altogether I think I can't মানে রিমেম্বার এক্সাক্ট, বাট অ্যাজ মাচ অ্যাজ রিমেম্বার 13টা টোল গেট আমি এক্সাক্ট ক্রস করেছি, আই থিঙ্ক 13, যেটাতে আমার এক্সপেন্সেস ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 900 to 1000 ওয়ান সাইড, 900 to 1000। আসামে পেরিয়েছি 5খানা টোল গেট, বাকি 8খানা আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গলে আমি পেয়েছি। আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে হল্ট, কি খাওয়া উচিত, আর জল, লাইক দ্যাট, হল্ট, ফুড অ্যান্ড ওয়াটার। ওকে সো হল্ট আই উড সে যে বেটার কি 3 ঘন্টা 3.5 ঘন্টার গ্যাপে একটা হল্ট নেওয়া, মানে অ্যাট এ স্ট্রেচ যখন আমি এতটা 1000 কিলোমিটার ট্রাভেল করছি, ইটস নট কি একটা ডেস্টিনেশন গেলেই পৌঁছে যাবো, 1000 কিলোমিটার ট্রাভেল করতে হবে, তো 3 ঘন্টা আই থিঙ্ক অ্যাভারেজ হল্ট একটা নেওয়া বেটার। একটু পাইচারি করে না, বিকজ আমার সবাই বলছিল যে কোমর পিঠে ব্যথা হবে, বাট অনেস্টলি স্পিকিং আমি বাড়ি পৌঁছানো অবধি আমার কোমর পিঠ কোনো জায়গা ব্যথা করেনি, কাফ মাসলটা একটু ব্যথা করছিল বিকজ অফ ক্লাচ ব্রেক, পায়ের দিকেই বেশি ব্যথা করেছে, হাঁটুতে ব্যথা করেছে, অ্যাঙ্কেল ব্যথা করেছে, কাফ মাসল ব্যথা করেছে, এগুলো হয়েছে বিকজ অফ ক্লাচ ব্রেক, অ্যাক্সিলারেটর, অল দোজ থিং। হাতেও খুব একটা স্ট্রেচ পড়েনি, অ্যান্ড কোমর পিঠেও সেরকম খুব একটা স্ট্রেচ পড়েনি। তো জাস্ট ওই 3 ঘন্টা একটা গ্যাপে যদি একটু হাঁটাচলা, খাবারের ব্যাপারে আমি বলবো যে ফুল মানে পেট লোড করা উচিত না, আবার একদম খালি পেট থাকা উচিত না, কিছু স্ন্যাক টাইপের আইটেম ক্যারি করা উচিত, এবং আমার মনে হয় মানে প্রপার মিল ক্যারি না করলেই বেটার, বিকজ তুমি দাঁড়াতে পারবে কি পারবে না, খাওয়ার জায়গা পাবে কি পাবে না, সো প্রপার মিল না, বাট যে টুকটাক যে স্ন্যাক্স হয় সেটা ক্যারি করা উচিত। সেকেন্ড হচ্ছে কিছু চটপটা কিছু ক্যারি করা উচিত, লাইক মানে ওর জন্য যেটা হেল্পফুল হচ্ছিল, যেমন ওই হাজমোলার গুলিগুলো, তারপরে আমার কাছে দেশি পপসের ওইগুলো ছিল, তো মাঝে মাঝে একটু হ্যাঁ মুখটা একটু চেঞ্জ করা, বা কখনো একটু ঝিমুনি আসছে ওটা খেলে একটু হয়ে গেল। তো আমার মেইনলি যেটা কাজ করেছে দ্যাট ওয়াজ নর্মাল ওয়াটার, জল। আমি মানে অনেকের ভিডিওতে আমি জাস্ট রিভিউজ মানে দেখেছিলাম যে নর্মাল ওয়াটার খেলে মানে while driving it works and it really worked for me. I don't know about others but it worked for me. যখনই হালকা মানে ভোরবেলার দিকে আমার হয়েছিল হালকা চোখে টানছিল, আমি জাস্ট জল খেয়েছি, মানে 500 ml জল হয়তো এমনি খেয়ে নিয়েছি, ঠিক আছে, বাট হ্যাঁ ইট ওয়ার্কড। তো এই হচ্ছে ব্যাপার।
তো জল ওই জন্য এনাফ রাখবে, জল এনাফ ক্যারি করবে, বিকজ মানে কোথায় কি তুমি পাচ্ছ কি পাচ্ছ না, প্লাস মানে রাস্তায় কারোর বমি হলো কিছু হলো, জল এনাফ ক্যারি করবে, খাবারের মধ্যে স্ন্যাক্স ক্যারি করবে, মিল ক্যারি করবে না, এভরি 3 hours সল্ট নেবে। নেক্সট হচ্ছে ক্লোদিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। So clothing and accessories, clothing is just I would say comfortable wear, like not to wear like jeans and all. আমি ট্র্যাক প্যান্ট পরে ট্রাভেল করেছি পুরো রাস্তা, ট্র্যাক প্যান্ট, হালকা একটা জ্যাকেট অ্যান্ড হালকা একটা টি শার্ট, নাথিং এলস। গাড়ির ভেতরে এমনিতেও তুমি ঠান্ডা ফিল করবে না, মানে টেম্পারেচার ইজ কন্ট্রোলড, সো বেটার ওয়ারিং হালকা ফুলকা জামা কাপড় কিছু মানে আর ঢিলা ঢালা। পেট যদি মানে আটকে বসে থাকে বেল্ট দিয়ে, দেন ইটস গোনা বি ডিফিকাল্ট। বাচ্চাদের জন্য আমি একদম রাকাকে একদম ঘরের জামা কাপড়ে আমি নিয়ে গেছি, মানে এখান থেকে বার করে আমি রূপনারায়ণপুরে ঘরে ঢুকেছে ডাইরেক্ট, কমপ্লিটলি ঘরের জামা কাপড়। ইভেন রিটার্ন করার দিনে মাঝখানে রাত্রিবেলায় আমি ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, ভোরে আমি ড্রেস চেঞ্জ করাইনি, রাত্রিবেলা যখন ঢুকলাম হোটেলে তখন ওর আমি ড্রেসটা এক রাউন্ড চেঞ্জ করে দিয়েছিলাম, সেটাও ঘরের জামা কাপড়, যাতে ও কমফোর্টেবল থাকে, কেন কি এমনিতেও আমাকে কেউ দেখছে না। আমি পার্সোনালি জানি না, অনেক মেয়েরা অনেক কিছু অন্য কিছুতেও কমফোর্টেবল হতে পারে, আমি প্রপার একদম সালোয়ার স্যুট, আমি সেটাতে যেটাতে মানে হয় না চুড়িদার চুড়িপা লেগিংস ওইসব কিছু না, আমি সালোয়ারে সব থেকে বেশি, বিকজ আমি পা ফোল্ড করে বসতে পারবো, আমি যেমন হচ্ছে একদম লুজ কমফোর্টেবল কটনের আমি সালোয়ার স্যুট পরে গেছিলাম। যাওয়ার টাইমটা আমি কটসুলের একটা পরে গেছিলাম, বাট ওটা দিনের বেলার দিকে একটু গরম লাগছিল, সো আসার সময় আমি একদম সুতির সালোয়ার স্যুট আমি পরে এসেছিলাম। নেক্সট হচ্ছে লাগেজ। লাগেজ এটাতে আমি বলবো তুমি অপরন্ত লাগেজ ক্যারি করতে পারো, মানে মেয়েদের যেটা ইউজুয়ালি প্রবলেম হয় যে জুতো, আমি কতগুলো জুতো বলো এক্সট্রা নিয়ে গেছিলাম, এই জুতো সেই জুতো, ও 3-4 খানা জুতো, রাখার 2 রকম জুতো, আমার 2 রকম জুতো। আমার পার্সোনাল নিজের লাগেজ একটা কেবিন লাগেজে চলে এসেছিল, ঠিক আছে, বাকি এদের একটা বড় মানে ফুল রাকস্যাক ছিল, দেন 65 লিটারের একটা রাকস্যাক, তারপর তো বাবার একটা ট্রলি ছিল, তারপর খাওয়ারের একটা বড় ব্যাগ ছিল। তো লাগেজ তুমি এনাফ ক্যারি করতে পারো, মানে যেটা ট্রেনেও হয়তো অতটা ক্যারি করবে না, জাস্ট তুলে দিলে, ডিকিতে তুলে দিলে, সামনে রেখে দিলে, তো ওরকম লাগেজ প্রচুর ক্যারি করতে হয়। জাস্ট স্টে অ্যান্ড লোকেশন, ইটস বেটার কি তুমি ওটা কনফার্ম রাখো বেরোবার আগে যে কোথায় তুমি স্টে নেবে, নট কি রাস্তায় বেরিয়ে দেখবো, হোয়াট আই ডিড কি রাস্তায় বেরোয় দেখবো যেখানে থকে যাবো দাঁড়িয়ে যাবো, বাট আই উড সে প্ল্যান করে বেরো যে কোথায় স্টেটা নেবে, কত কিলোমিটার তুমি আজকে ট্রাভেল করবে, কত কিলোমিটার তুমি কালকে ট্রাভেল করবে, দ্যাট উইল মেক ইউর জার্নি মোর ইজি। ঠিক আছে, লোকেশনটা তুমি কি প্রেফার করবে যদি যাওয়ার সময়? দেখো আমি এখন যদি নেক্সট আবার প্ল্যান করি যাওয়ার, দেন আমি আই থিঙ্ক এনজিপি বা এনজিপি ক্রস করে কোথাও, মানে অ্যাটলিস্ট মানে যেহেতু আমার 1000 কিলোমিটারের জার্নি, আই উইল প্রেফার কি এদিক থেকে এনজিপি অব্দি রাস্তা অতটা চাপে লাগেনি আমার। আসামের রোড কন্ডিশন ইজ আই উড সে মাচ বেটার দেন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, অলদো আই বিলং ফ্রম ওয়েস্ট বেঙ্গল, স্টিল আই এম সেইং ভাই রোড কন্ডিশন ইজ মাচ বেটার ইন আসাম। আসামের রাস্তাতে হাইওয়েতে একটা প্রবলেম ফেস করেছি, কিছু কিছু জায়গাতে অনেক স্পিড ব্রেকার্স রয়েছে, সো রাবেল স্ট্রিপ ইজ ওকে, বাট স্পিড ব্রেকার্স উইদাউট ইউ নো এনি হাইলাইটার অর সামথিং, তো ইউ আর ট্রাভেলিং ইন লাইক হাইওয়ে 80-90 তে ক্রুজ করছো, হঠাৎ করে স্পিড ব্রেকার, মানে ম্যাটার্স, তো সেটা আমি ফেস করেছি অনেক জায়গাতে। বাট নেক্সট টাইম বেরোলে আই উইল প্রেফার কি মোটামুটি এখান থেকে 500-600 কিলোমিটার ট্রাভেল করে তারপরে কোথাও একটা সকালে বেরোবো, হ্যাঁ সকালে বেরোবো, অ্যান্ড অ্যাটলিস্ট আই উইল ট্রাভেল লাইক 600 কিলোমিটার, দেন আই উইল টেক আ হল্ট সামওয়্যার। নেক্সট টাইমে বেরোলে ও বলছিলই যেরকম 7টা নাগাদ বেরিয়ে দেন রাতে 8টা 8:30 অবধি ট্রাভেল করে স্টে নিয়ে নাও, প্রপার রেস্ট নাও, দেন अगेन 6টা-7টায় বেরো, খুব ভোরে 5টার সময় বেরিয়ে লাভ নেই, বিকজ এন্ড মোস্টলি শীতকালে যদি বেরোচ্ছ দেন একদমই লাভ নেই, কারণ তুমি ট্রাভেল চালাতে পারবে না গাড়ি। লাইক আমি 50-60তে তাও ক্রুজ করেছি আর কি ওই ফগের মধ্যে, বাট ইট ওয়াজ নট দ্যাট গুড এক্সপিরিয়েন্স, সো আই উড নট সে কি করো ওটা। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট পেপারস এন্ড সার্ভিসিং, হ্যাঁ গাড়ি অবভিয়াসলি সমস্ত, অলদো আজকে ডেটে সবকিছু অ্যাভেলেবল ইন এম পরিবহন অ্যাপ, ইউর ডিএল, ইউর আরসি, এভরিথিং, আমার তো ছাড়ো
আলাদাই কেস ছিল। আই ওয়াজ ট্রাভেলিং উইদাউট ড্রাইভিং লাইসেন্স, লাইক আই অনলি হ্যাড দ্য লার্নার লাইসেন্স। এটা খুব ভুল। তো আই টেক আ রিস্ক। নট অনলি ইটস মানে নট এট অল রিকমেন্ডেড। কখনো ডোন্ট ডিস মানে ট্রাই দিস স্টান্ট। ওকে, তো আমি গেছি এসেছি লার্নার লাইসেন্স অনলি, তো সেটা কখনো করবো না। বাট হ্যাঁ, গাড়ির নর্মাল পেপার্স, দেন ইয়োর সার্ভিসিং কমপ্লিট ডান করে তারপরে ট্রাভেল করো, সবাই আই থিঙ্ক তাই করে, তো সেটা ম্যান্ডেটরি। অ্যান্ড তোমার গিয়ারের কি প্রবলেমটা ওটা হচ্ছিল? আমি রিটার্ন করছি যখন, তখন আই ডোন্ট নাও, আমাকে একবার এটা আমি আসার পর অ্যাকচুয়ালি টাইম পাইনি, আমি গো টু সার্ভিস সেন্টার ওয়ান্স অ্যান্ড চেক কি আমার প্রবলেম নাকি গাড়িটার প্রবলেম। ওয়াইল শিফটিং ফ্রম 4th গিয়ার টু 5th গিয়ার শিফট হচ্ছিল না, মানে অনেকবার হয়েছে যে গিয়ার ব্লক হয়ে যাচ্ছে, মানে 5th গিয়ার আর উঠছে না, এবারে আটকে যাচ্ছে, আবার 4th গিয়ারে ডাউন শিফট করে কিছুক্ষণ হয়তো মানে মেবি ম্যাক্সিমাম 30 সেকেন্ড 45 সেকেন্ড চালিয়ে আবার যখন 5th গিয়ার দিচ্ছি তখন নিচ্ছে। বাট কোথাও না কোথাও মাঝে মধ্যে স্টাক হয়ে যাচ্ছিলো, যেটা মানে যখন আমি পিক অ্যাক্সেলারেশন নিচ্ছি সেই মোমেন্টে অসুবিধা হচ্ছে, আমি টেনে বেরোচ্ছি সেখান থেকে 4th থেকে 5th। আর এটা হয়েছে মানে যে যখন আমরা স্টার্ট করলাম তারপর থেকে রিটার্নের জার্নিতে যাওয়ার দিন কিছু হয়নি, আফটার 4-5 আওয়ার্স আই থিংক ওটা ঠিক হয়ে গেছে আবার নরমাল হয়ে গেছে। যাওয়ার দিন কিছু হয়নি, ওখান থেকে কলকাতা গেলাম, কলকাতা থেকে এলাম কিছু হয়নি, রূপনপুরেও চালিয়েছি গাড়ি কিছু হয়নি, বাড়ি থেকে ফেরার দিনকে হয়েছে কিছুক্ষণ, মোটামুটি ফার্স্ট 5-6 ঘন্টা আমি ওটা ফেস করেছি, তারপরে আবার নর্মাল মানে শিফট হচ্ছিল। তো জানি না, মেবি হয়তো প্রপারলি আমার গাড়ির কিছু প্রবলেম হচ্ছিল বা কিছু, তো সেটা সার্ভিস সেন্টারে দেখাবো। তো এই আর কি, মানে বাকি নিজের গাড়ির ব্যাপারে সবাই জানবে, হ্যাঁ একটু কি প্রবলেম নলেজ রাখো। এন্ড কিছু জিনিস আমি যেটা করিনি, বাট আই উইল সে তোমরা রেখো, লাইক টোয়িং করবার জন্য কিছু মোটা রোপ বা কিছু থাকলে না, ইট বেটার টু ক্যারি, বিকজ ইউ নেভার নো কখন কি হয়, সো ইটস বেটার টু ক্যারি আ মোটা রোপ অর সামথিং টু টো ইউর ভেহিকল ইফ required any case, so that is also recommended. আর লাস্ট পয়েন্টটা আমি বলবো, ঠিক আছে, রিলেটেড টু কিডস। ফার্স্টেই বলি যে রাকা ওয়াজ টু গুড, ঠিক আছে, ও প্রচণ্ডই মানে কোঅপারেটিভ, সাপোর্টিং, প্রচণ্ড। ও মানে মানে আমি জানি না, মানে বাচ্চাদের বিহেভিয়ারও তো প্রত্যেক মা বাবা তার বাচ্চার বিহেভিয়ারটা মানে জানবে। তো রাকা দুষ্টুমি করে, বাট সত্যি কথা বলতে গেলে অনেকটাই শান্ত ছিল পুরো জার্নিতে, থ্রু আউট দ্য জার্নি প্রচণ্ডই শান্ত। ব্যাপারটাকে ফুল আমি অনেকদিন আগে থেকে ওকে মানে বলে ওর জিনিসটা মাথায় ঢুকিয়েছিলাম যে আমরা এরকম ভাবে যাবো, এরকম ভাবে হবে, এই জিনিসগুলো হবে। সো খানিকটা ওর আইডিয়া ছিল, বাট তার সত্ত্বেও আমি যে জিনিসগুলো বলছি সেটা হচ্ছে যে একটা কমফোর্টেবল বেড তুমি যদি বাচ্চাকে আগে যদি কমফোর্টেবল করে দিতে, বিকজ বাচ্চারা গাড়িতে উঠলেই ঘুমাবে, সো ওদের ঘুমের জায়গাটা তুমি যদি কমফোর্টেবল করতে পারো, আধা প্রবলেম ওখানেই সলভ, বিকজ ম্যাক্সিমাম টাইম ওরা গাড়ি দুললেই ওরা ঘুমাবে। সেটা ফার্স্ট হচ্ছে আমি যেন প্রপার বেড একটা আমি অ্যারেঞ্জ করেছিলাম ভেতরে পেছন সিটটাতে, মানে একদিকে রাকস্যাক আর আরো অনেক ব্যাগ ট্যাগ দিয়ে একটা ডোর আমি ফুল কমপ্লিটলি ক্লোজ করে দিয়েছিলাম, তারপরে কম্বল দিয়ে পেতে ওর পুরো বিছানা করা হয়ে গেছিল। তো ওইটা তোমাকে একটা করতে হবে যে ওর শোয়ার জায়গাটা যাতে প্রপার হয়, পেছনের সিটেই রাখবে বাচ্চাকে অবভিয়াসলি। আর হচ্ছে যে নেক্সট হচ্ছে খাওয়ার দাওয়ার একদম আমিও যা খায় তার অর্ধেক খাওয়াচ্ছিলাম, সত্যি কথা বলতে গেলে অর্ধেক খাওয়াচ্ছিলাম, এবং জল প্রচণ্ড পরিমাণে খাওয়াচ্ছিলাম। রাকা যেমন রাত্রিবেলা এখন ডাইপার পরে, শুধু রাত্রিবেলা শোয়ার সময় ডাইপার পরে, বাট আমি কিন্তু জার্নিতে ওকে ডাইপার পরিয়ে রেখেছিলাম যে ইনকেস কিছু হয়ে যায়, বাট ও ডাইপারে কিছুই করেনি। মানে যখন আমরা দাঁড়িয়েছি তখনই ও টয়লেট করেছে বা তখনই ও পটির জন্য বলেছে। তো এটা একটা ব্যাপার। প্রচণ্ড পরিমাণে ওয়াইপস রাখবে, বাচ্চার সমস্ত ওষুধ একদম হাতের কাছে ড্যাশবোর্ডের ওখানে যে এটা থাকে ওখানেই রাখবে। প্লাস হচ্ছে যে বাচ্চাদের আর কি কমফোর্টেবল জামা কাপড় একদম পরাবে, হেভি সোয়েটার পরিয়ে দিলে ওদের অস্বস্তি লাগবে, বিকজ ভেতরটা তো মানে নর্মাল টেম্পারেচার তুমি করতেই পারো, তো জন্য হেভি ক্লোদিং এর কোনো দরকার নেই, একদম ঘরের জামা কাপড়। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে যে জিনিসটা তোমার বাচ্চা সব থেকে করতে ভালোবাসে সেই জিনিসটা তুমি নিয়ে নিও।
যেমন আমি রাকার একটা টয় আমি নিয়েছিলাম বিকজ আমি জানি যে আমি যখন ও যখন হসপিটালেও ভর্তি ছিল আমি দুটো টয় নিয়ে গেছিলাম বিকজ বাচ্চাদের ওটা থাকে যে আমি ঘুমাবো তখন কিছু একটা নিয়ে আমি ঘুমাবো। তো ওর একটা ওকেই আমি চুজ করতে বলেছিলাম, তো একটা মারমেড টয় ও নিজে চুজ করেছিল। আরও আঁকতে যেহেতু ভালোবাসে, আমি একদম ব্র্যান্ড নিউ ড্রয়িং কপি উইথ কালার পেন্সিলস আমি নিয়েছিলাম বিকজ আমি জানি যে আমি ওইটা দিয়ে ওকে এনগেজ করে রাখতে পারবো যে টাইমটা ও, অ্যান্ড ওইটা করতে করতে না আবার ঝিমুনি চলে আসছিল, আবার ঘুমিয়ে পড়ছিল, অ্যান্ড যখন উঠছিল তখন আবার আমি ওকে কালার পেন্সিলস দিয়ে বসিয়ে দিচ্ছিলাম। তো তোমার বাচ্চা যে জিনিসটা অ্যাক্টিভিটিটা করতে পছন্দ করে সেটা নিয়ে নেওয়া আই থিঙ্ক বেটার, এনগেজ রাখা, এনগেজ রাখাটা ইজ মাচ মোর বেটার। হ্যাঁ, বিকজ ও যদি ইরিটেট করা শুরু করে দেন সবার জন্য সবার প্রবলেম হয়ে যাবে। তো ফার্স্ট ওকে কমফোর্টেবল করতে হবে, প্লাস হচ্ছে কি বাচ্চাদের একটা হ্যাবিট থেকে পেছনে মাঝখানটায় দুটো সিটের মাঝখানে দাঁড়িয়ে, সো কখন হুমড়ি খেয়ে পড়ে যাবে, বিকজ ওরা সিট বেল্ট দিয়ে তুমি ওদেরকে বেঁধে রাখতে পারো। সো ইউ হ্যাভ টু কিপ দেম কমপ্লিটলি এনগেজ, ওদের বেড প্রপার হতে হবে। তো এইটা আমার মনে হয় বাচ্চাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি জানি না ফার্স্ট এড আছে কিনা আমাদের বেসিক ফার্স্ট এড তো থাকে, হ্যাঁ, বাট আমরা খেয়াল করা হয়নি। ক্যারি ইওর ফার্স্ট এড, দেন একটু বেসিক মেডিসিনস, ব্যান্ডেজ, এইগুলো ডেটল হ্যান্ড এগুলো রাখা উচিত, যেটা আমরা আগের বার খেয়াল করিনি, হয়তো নেক্সট টাইম। সো নেক্সট টাইম অবভিয়াসলি আমাদের প্ল্যান হচ্ছে, দেখি আবার ফেব্রুয়ারিতে, ঠিক আছে? সো সেটা আমরা তো ফর আ লং ট্রিপ, তো লেটস গো ফর দ্য সেকেন্ড ট্রিপ। ওকে, তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই থিঙ্ক যা যা বললাম হয়তো কয়েকজনের জন্য হয়তো এটা ইউজফুল হতে পারে, যারা এই রুটে ফার্স্ট টাইম ট্রাভেল করছো বা আমাদের মতো একদমই না, বিগিনার্স, তো তাদের জন্য ইটস কমপ্লিটলি আপ টু আমাদের যেটা ফিল হয়েছে, যেটা ফেস করেছি তার এক্সপেরিয়েন্স বলছি। আই এম নট গিভিং এটা সবার জন্য সেম অর সামথিং। এক একজনের কাছে এক একটা জিনিস ভ্যারি করতেই পারে, কারোর কাছে হয়তো ডিফারেন্ট হতে পারে। সেম জিনিসগুলো সবার জন্য সেম হবে তা না। তো আরো যদি কিছু কোয়েশ্চেন্স থাকে অবভিয়াসলি ফিল ফ্রি টু আস্ক কমেন্ট সেকশনে, প্লিজ জিজ্ঞেস করো, আমরা ওটার নিশ্চয়ই রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।